পারফেক্ট ক্রাউন ড্রামার এপিসোড 10-এর সবাইকে স্বাগতম। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা চাইলে আমার চ্যানেল থেকে আগের এপিসোডগুলো দেখে নিতে পারো, নয়তো এখান থেকে কিছুই বুঝতে পারবে না। এপিসোডের লিংক আমি পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নিতে পারো। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে হিজু সরাসরি তার বাবার কাছে গিয়ে আকুতি জানায় তাকে বাঁচানোর জন্য। তখন তার বাবা তাকে পাল্টা প্রশ্ন করে যে তুমি কাকে বাঁচাতে চাও, তোমার নিজেকে নাকি প্রিন্সকে? হিজু উত্তর দেয়, বাবা আমি প্রিন্সকে বাঁচাতে চাই, আমি নিজেকে সামলে নিতে পারবো। এর পরের সিনে দেখা যায় যে হিজু প্রিন্সের সাথে দেখা করে তাকে সরাসরি ডিভোর্সের কথা বলে। আসলে হিজু যখন তার বাবার কাছে গিয়ে সাহায্যের অনুরোধ করছিল তখন তার বাবা তাকে পরিষ্কারভাবে একটা কথা বুঝিয়ে দেয়। সে বলে যে এই মুহূর্তে ডিভোর্স ফাইল করাটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ এই ঘটনাটা রাজবংশের সম্মানের বড় একটা দাগ ফেলেছে। লোকে এখন এটা বলছে না যে হিজু তাকে ব্যবহার করেছে, বরং সবাই বলছে যে প্রিন্সই তাকে ব্যবহার করেছে। দোষটা এখন পুরোপুরি প্রিন্সের উপর। আর এই পরামর্শ দিয়ে হিজুর বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলে। তার বাবা সেই কথা শোনার পর হিজু যখন প্রিন্সকে ডিভোর্সের কথা বলে তখন প্রিন্স তার কথায় বেশ অবাক হয়। সে জিজ্ঞেস করে, ডিভোর্স? এত সহজে এই কথাটা তুমি বলে দিতে পারলে? তোমার মুখে এটা আটকালো না বা তোমার খারাপ লাগলো না? হিজু তখন মনে মনে নিজের সাহস যোগায়। সে মনে মনে শুধু এটাই চাইছিল যেন প্রিন্স যেন ভালো থাকে, কিন্তু সে মুখে অন্য কথা বলে। সে বলে যে পুরো শহরে এখন আমার বদনাম হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে তোমাকে বিয়ে করলে অনেক নাম যশ পাবো, আমি আমার কোম্পানির মান বাড়বে, আমার কোম্পানির শেয়ার আরো বেড়ে যাবে, কিন্তু তোমার যেমন সম্মান আছে আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? আমার সেই সুনাম এখন ধুলোয় মিশে গেছে। আমি যতটা সম্মান চেয়েছিলাম তা তো পাইনি, বরং আগে আমার কাছে যা ছিল সেটাও এখন চলে যাচ্ছে। হিজুর মুখে এমন কথা শুনে প্রিন্স তো একেবারে অবাক হয়ে যায়। তার অনেক খারাপ লাগতে থাকে। সে সাফ জানিয়ে দেয় যে হিজু হয়তো খুব সহজে ডিভোর্স চেয়ে বসেছে, কিন্তু সে কিছুতেই এটা দিতে পারবে না। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে দেখা যায় যে হিজুর কথাগুলোর জন্য প্রিন্স একদম ভেঙে পড়েছে। তার মন খারাপের কারণে তার চোখে এক ফোঁটা ঘুম আসছিল না। সে বিষণ্ণ মনে বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেই সময় জয় এসে তার পাশে দাঁড়ায়। প্রিন্স যখন শান্তভাবে সামনের দিকে হাঁটতে শুরু করে তখন সে তাকে বাধা দিয়ে বলে, আপনি সেখানে যাবেন না, ওটা ক্রাউন প্রিন্সের জায়গা ছিল। প্রিন্স উত্তর দেয় যে আমি সেটা জানি আর আমি সেখানেই যাচ্ছি। এই বলে সে ধীর পায়ে তার বড় ভাই যেখানে থাকতো সেই জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়া মাত্র সে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে হু হু করে কাঁদতে শুরু করে। আসলে প্রিন্স আগে থেকেই জানতো যে তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা এই পরিবারের লোকেরাই করেছে। রাজপ্রাসাদে তার অস্তিত্ব বা তার গ্র্যান্ড প্রিন্স হয়ে থাকাটা যে রানী আর তার বড় ভাইয়ের একদমই পছন্দ না সেটা সে খুব ভালো করেই জানতো। এতকাল শুধু এই বাচ্চাটার জন্যই টিকেছিল। ভেবেছিল যে মেজেস্ট্রি ভালো থাকলে সব ঠিক থাকবে, কিন্তু এখন সে তার পুরো জীবন হিজুর জন্য উৎসর্গ করে দিয়েছে। তাকে সে পাগলের মতো ভালোবাসে, অথচ সেই মানুষটা কিনা সামান্য স্বার্থের কথা তুলে এভাবে তাকে ছেড়ে যাওয়ার কথা বলছে। এই কষ্ট সহ্য করতে না পেরে সে সারা রাত ওই জায়গায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তখন তার বড় ভাইয়ের বেঁচে থাকার সময়ের একটা কথা মনে পড়ে যায়। প্রিন্স একবার তাকে জিজ্ঞেস করেছিল, আপনি এমন কেন, কেন বাচ্চাটার আর ভাবি ঠিক মতো যত্ন নিচ্ছেন না আপনি? তখন তার বড় ভাই উত্তর দিয়েছিল, আরে ভাই তুই এসব বুঝবি না, ও একটা দিনের জন্য আমার উপর ভরসা করেনি, আমাকে রাজা হিসেবে সে সম্মান করেনি, সে সবসময় নিজের মর্জি মতো চলতে চায়, আর সেই কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। তার ভাইয়ের কথা শুনে প্রিন্স তখন বলেছিল, না ভাইয়া আপনি আসলে একটা কাপুরুষ, আর এর জন্য আপনি আপনার বউ বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছেন না। তখন তার বড় ভাই হেসে বলেছিল, হ্যাঁ রে, আমি না হয় কাপুরুষই হলাম, তবে মনে রাখিস তোর জীবন যেন আবার আমার মতো এমন করুণ ভাবে শেষ না হয়ে যায়। তার ভাই আরো বলে যে তুই যেন অন্তত কারো কাপুরুষ না হস। কিন্তু প্রিন্স এখন তার জীবনের প্রতিটা মুহূর্তের কথা ভাবছে, আর ভাবছে যে সে নিজেও তো একটা কাপুরুষের মতো আচরণ করছে। এই ভেবে সে ডুকরে কেঁদে ওঠে। সিনটি এখানেই কাট হয় আর সিন চলে যায় পরদিন সকালে। প্রিন্স যখন তার রাজকীয় দাপ্তরিক কাজে ব্যস্ত তখন হিজু সেখানে এসে হাজির হয়। প্রিন্স তাকে জিজ্ঞেস করে, কি প্রয়োজনে এসেছো তুমি? হিজু তখন সোজাসুজি জানতে চায় যে গত রাতে আমি যা বলেছি সেটা নিয়ে কি আপনি ভেবে দেখেছেন? প্রিন্স তখন নির্লিপ্ত ভাবে উত্তর দেয়, হ্যাঁ আমি ভালোভাবেই ভেবেছি। তখন হিজু বলে, ঠিক আছে, তাহলে আমার জন্য রাজসভার একটি বৈঠকের ব্যবস্থা করুন। আমি গ্র্যান্ড প্রিন্সের স্ত্রী হিসেবে সেখানে কথা বলতে চাই। আমি সবার সামনে সেখানে ডিভোর্স ফাইল করতে চাই। প্রিন্স তার কথা খুব স্বাভাবিকভাবেই মেনে নেয় আর বলে যে ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এরপর সে আবার নিজের কাজে মন দেয়। অন্যদিকে দেখা যায় হিজু আর প্রিন্সের সেক্রেটারি তারা এই খবরটি জানতে পেরেছে যে হিজু প্রিন্সের কাছে ডিভোর্স চেয়েছে। আর এই কথা জেনে তারা বেশ অবাক হয়। তারা ভাবে যে প্রিন্স হিজু হুট করে কেনই ডিভোর্সের দিকে হাঁটছে। তারা দুজনে এক থাকলে তবেই না এই রাজত্বের সব ষড়যন্ত্র আর নোংরামি ফাঁস করা সম্ভব হতো। এত ঝামেলার মধ্যে তাদের এমন সিদ্ধান্ত নেওয়াটা মোটেও ঠিক হয়নি, আর এটা ভেবে দুই আফসোস করতে থাকে।
তখন চুইয়ের একটা কথা মনে পড়ে যায়। হিজু যখন তার বাবার বাড়ি থেকে ফিরছিল তখন চুই তার সাথেই ছিল। সে সময় হিজু বলছিল যে আমি ডিভোর্স নিতে চাই। আমি জানি যে গ্র্যান্ড প্রিন্স এতে রাজি হবে না, কিন্তু আমি যেভাবেই হোক এই ডিভোর্সটা আদায় করেই ছাড়বো। চুই এখন বুঝতে পারছে যে হিজু শুধু নিজের কথা ভেবে এটা করছে না, বরং প্রিন্সকে সব বিপদ থেকে দূরে রাখতেই হয়তো সে এই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক সেই মুহূর্তে দুইয়ের ফোনে একটা মেসেজ আসে আর সে ফোন নিয়ে আড়ালে গিয়ে কথা বলতে শুরু করে। দুই তখন ফোনের উপাশে কাউকে হাইনেস বলে সম্বোধন করে কথা বলছিল, কিন্তু সে ঠিক কি বলছিল তা পরিষ্কার বোঝা যায় না। পরের সিনে দেখা যায় প্রিন্স আর হিজো দুজনেই রাজসভায় গিয়ে পৌঁছায়। সেখানে মন্ত্রীরা আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল আর তাদের সাথে তাদের সেক্রেটারিরাও সেখানে উপস্থিত ছিল। সবার কাজ শুরু হতেই সংবন কথা বলতে শুরু করে, কিন্তু হিজু তাকে থামিয়ে দিয়ে বলে এখন আমি কিছু বলতে চাই, তাই সবাই দয়া করে একটু শান্ত থাকুন। আমি আজ এখানে এসেছি আমার পদ থেকে পদত্যাগ করতে। আমি এখন গ্র্যান্ড প্রিন্সের স্ত্রী হিসেবে এখানে বসে সরকারি কাজকর্ম দেখার সুযোগ পাচ্ছি ঠিকই, কিন্তু আমি চাই আমাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ আমি গ্র্যান্ড প্রিন্সকে ডিভোর্স দিতে চাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই আমার এই সিদ্ধান্তকে সমর্থন করবেন। হিজুর মুখে এমন কথা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর একে অপরের দিকে তাকাতে থাকে। হিজু তখন আরো যোগ করে বলে বিয়ের দিন বিষ খাওয়ানোর ঘটনায় আমার দিকে আঙুল তুলে অনেকেই গুজব ছড়িয়েছিলেন, এমনকি কেউ কেউ বলছিলেন যে আমি নিজেই নাকি গ্র্যান্ড প্রিন্সকে বিষ দিয়েছি। তাই আমি চাই আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়ে আমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক। আপনাদের যত প্রশ্ন আছে আপনারা আমাকে সরাসরি করতে পারেন। অন্যদিকে হিজুর ভাই প্রথমবার মিডিয়ার সামনে একটি প্রেস কনফারেন্সে দিতে যাচ্ছিল। প্রথমবার হওয়ায় সে এতে বেশ বান্ধবী তাকে সাহস যোগায়। সে বলে যে আপনি খুব ভালো করবেন, একদম চিন্তা করবেন না। সিইও হিসেবে প্রথমবার আপনি প্রেস মিট দিতে যাচ্ছেন, আমি আপনার সাথেই আছি। এরপর হিজুর ভাই যখন স্টেজে ওঠে সে তার স্ত্রীর দিকে তাকিয়ে ভরসা পায় আর প্রেস কনফারেন্স শুরু করে। সেখানে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে শুরু করে তাকে। তাদের মূল প্রশ্ন ছিল আপনার বোন কেন গ্র্যান্ড প্রিন্সের সাথে 3 বছরেরই বিয়ের চুক্তি করেছে? এতে আপনাদের কোম্পানি বা শেয়ারের কি লাভ হয়েছে? এই পরিকল্পনা কি আপনাদের সবার ছিল নাকি আপনার বোন একাই সিদ্ধান্ত নিয়েছিল? সাংবাদিকরা যখন একের পর এক প্রশ্ন করতে থাকে যে বিয়ের পেছনে আর কি কি ষড়যন্ত্র লুকিয়ে আছে, তখন হিজুর ভাই জোর দিয়ে বলে তারা ভালোবেসে বিয়ে করেছে, তাদের মধ্যে অনেক গভীর প্রেম ছিল। কিন্তু একজন মহিলা সাংবাদিক যখন এই কথাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চায় তখন প্রিন্সের ভাই রাগে নিজের কোট খুলে ফেলে বেশ আক্রমণাত্মকভাবে কথা বলতে শুরু করে। সাংবাদিকরা তখন তাড়াহুড়ো করে তার ছবি তুলতে থাকে। সে বেশ উত্তেজিত হয়ে বলতে থাকে আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? সে ক্যাসেল বিউটির সিইও। পুরো পৃথিবী যার পায়ের নিচে, তাকে কি কোনো গ্র্যান্ড প্রিন্সকে বিয়ে করে নতুন করে নাম যশ কামাতে হবে? সে তো আগে থেকেই সাফল্যের জোড়ায় বসেছিল। এদিকে হিজুর ভাইয়ের এই কড়া জবাবের খবরটি লেডি চুই আর তার স্ত্রী অনবরত মেসেজের মাধ্যমে আদান প্রদান করতে থাকে। অন্যদিকে রাজসভায় হিজু বলছে সরকার পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আমরা নাকি মিথ্যে বলে বিয়ে করে রাজকোষের অনেক টাকা খরচ করিয়েছি। এই অপরাধের জন্য আপনারা আমার কাছে ঠিক কি আশা করছেন? ঠিক সেই সময় অন্যদিকে হিজুর ভাই সবার সামনে ম্যারেজ এগ্রিমেন্ট বা তাদের বিয়ের চুক্তিনামাটা তুলে ধরে। সে বলে আমার মনে হয় আপনারা সবাই এই চুক্তিটা পড়েছেন। এই চুক্তিতে কি কোথাও লেখা আছে যে এখান থেকে গ্র্যান্ড প্রিন্স বা আমার বোন কোনোভাবে লাভবান হবে, কিংবা আমার বোন তার সব সম্পত্তি আর জমিজমা লিখে দিচ্ছে, এমন কিছু কি কেউ পড়েছেন? এখানে যা লেখা আছে তার প্রতিটি শর্তই তো এই দুজনের বিপক্ষে যাচ্ছে। আপনারা কি পড়তে ভুল করেছেন নাকি ইচ্ছে করেই সব বিষয় এড়িয়ে যাচ্ছেন? আরেকটা কথা বলি, আমার বাবাও তাকে বলেছিল যে প্রেম বিয়ে এসব সময়ের অপচয় ছাড়া আর কিচ্ছুই নয়, নিজের কেরিয়ারে মন দাও। এমনকি আমি নিজেও তাকে কতবার বুঝিয়েছি, কিন্তু তারা কি আমাদের কথা শুনেছে? শোনেনি। তারা দুজন বিয়ে করে নিয়েছে। আসলে এই বিয়ের ফলে কি তাদের কোনো লাভ হয়েছে, কিংবা এখন ডিভোর্স নিলে কি কোনো ফায়দা হবে তাদের? একদমই না। আমরাও তাদের ঠিক এই কথাটাই বারবার বলেছিলাম, কিন্তু তারা কেন বিয়েটা করলো জানেন? কারণ তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো। আর যারা এভাবে মন থেকে ভালোবাসে তারা কি 3 বছরের চুক্তিতে ডিভোর্স দিতে পারে? আচ্ছা সেসব ছাড়ুন, আপনার এই প্রেম আর বিয়ে নিয়ে আজে বাজে গুজব ছড়িয়ে এটাকে ফ্যাক্ট ম্যারেজ বলে প্রমাণ করতে চাইছেন। এটা কত বড় ভুল। তাদের এই সম্পর্কের কথা জানাজানি হওয়ায় চারদিকে অনেক সমালোচনা হচ্ছিল। তাই আমিই বলেছিলাম একটা চুক্তিনামা বা এগ্রিমেন্ট তৈরি করতে। এটা স্রেফ কাগজের উপর লেখা একটা সমঝোতা মাত্র। কোনো উকিল বা অ্যাটর্নি কি এতে সই করেছে? এটাকে কি কোথাও রেজিস্ট্রি করা হয়েছে? একদমই তা হয়নি। আসলে রাজ পরিবারের ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ সহজে মেনে নেওয়া হয় না। তাই ক্রাউন গ্রুপ আর ক্যাসেল গ্রুপ এর মধ্যে ব্যবসায়িক চুক্তির মতো করে আমি এই ম্যারেজ এগ্রিমেন্টটা করিয়েছিলাম। কেন জানেন? কারণ আজকের এই অকৃত্রিম ভালোবাসা যদি সময়ের সাথে ফিকে হয়ে যায় তবে রাজ পরিবারের কঠিন নিয়মের গেড়াকলে যেন তারা আটকে যায়। অন্তত 3 বছর তারা একসঙ্গে থেকে দেখুক, আর যদি মানিয়ে নিতে না পারে তবে যেন ডিভোর্স নিতে পারে। এটি ভেবে একটা সাধারণ চুক্তির কথা বলা হয়েছিল।
কিন্তু সত্যি বলতে এই কাগজে কোনো আইনজীবীর স্বাক্ষর নেই, এমনকি কোনো আইনি বৈধতাও দেওয়া হয়নি এটার। এটা কি আমার বোনকে আগলে রাখার জন্য একটা সাধারণ চেষ্টা হতে পারে না? কারণটা ভেবে দেখুন, কোথায় ক্যাসেল গ্রুপ আর কোথায় ক্রাউন গ্রুপ? কালকে যদি সে ধোঁকা খায় তখন কি হবে? পরিবারে বা ভালোবাসার জীবনে এমন ছোটখাটো বিষয় তো ঘটতেই পারে, আর আপনারা কিনা এই সামান্য একটা বিষয় নিয়ে পুরো দুনিয়ায় রাষ্ট্র করে দিচ্ছেন। মনে হচ্ছে যেন আমরা দেশের সাথে বড় কোনো বেইমানি করে ফেলেছি। আসলে আপনারা যা করছেন সেটাই রাজদ্রোহের শামিল। এরপর থেকে আপনারা এই বিতর্ক নিয়ে পাবলিক মিডিয়ায় যা যা পোস্ট করবেন, আমি তার প্রতিটা রেকর্ড পিডিএফ ফাইল করে জমিয়ে রাখবো। ভবিষ্যতে কিন্তু এর ফল আপনাদের জন্যই খারাপ হবে। এভাবে একদম আগুন ঝরানো বক্তব্য দিয়ে সে স্টেজ থেকে নেমে আসে। তার স্ত্রী তার এই তেজ দেখে ভীষণ খুশি হয়ে গর্বের সাথে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পুরো দুনিয়ার মানুষের ধারণা বদলে যায়। সবাই বলা বলি শুরু করে যে তাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো আমাদের একদমই উচিত হয়নি। ডিভোর্স কেন হচ্ছে বা এতে কার কি লাভ হবে, এইসব আজে বাজে তর্ক থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই। এদিকে হিজুর অফিসের লোকজন এসব দেখে ভাবছে যে হিজুর ভাই তো পরিস্থিতি সামলে নিয়েছে, কিন্তু রাজসভায় এখন কি হচ্ছে তা কে জানে। ঠিক সেই সময় রাজসভায় হিজু বলে, সব দোষ আমার, আমি ভুল করেছি আর আমি সেটা মেনেও নিচ্ছি। গ্র্যান্ড প্রিন্সের এতে কোনো দোষ নেই। আমি রয়্যাল সেক্রেটারিদের সাথে কোনো পরামর্শ না করেই হুট করে সিদ্ধান্ত চলে এসেছিলাম। সংবন যখন কিছু বলতে যাবে ঠিক তখনই হিজু তাকে থামিয়ে দেয় আর বলে, আশা করি আপনারা সবাই একটা বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। আপনারা সবাই ভালো করেই জানেন যে এই চুক্তির কারণে রাজ পরিবারের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমাদের এই বিয়ের ফলে গ্র্যান্ড প্রিন্স ব্যক্তিগতভাবে কোনো সুবিধাই পায়নি। এরপরেও যদি বাইরে কোনো বিতর্ক বা কানাঘুষা হয় তবে সেটা সামলানোর দায়িত্ব আমার। আপনারা চাইলে সব দোষ আমার উপর চাপাতে পারেন, আমি সব পরিষ্কার করে দেব। তবে আপনাদের কাছে আমার একটাই দাবি, গ্র্যান্ড প্রিন্সকে তার প্রাপ্য মর্যাদা আর সম্মান ফিরিয়ে দিতে হবে, যা রাজবংশের গৌরব আরো বাড়ে। হিজুর এই যুক্তির পর প্রধানমন্ত্রী প্রিন্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে? প্রিন্স তখন ভীষণ শান্ত থাকে। সবাই যখন তার উত্তরের অপেক্ষায়, তখন সে চুপচাপ বসে থেকে হঠাৎ দুহির দিকে তাকায়। দুহি তখনই পকেট থেকে ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠায়। সাথে সাথে রাজসভার কমিশনাররা, অর্থাৎ যারা রাজমুকুট বা উত্তরাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত নেয়, তারা ভেতরে প্রবেশ করে। তারা সবার সামনে ঘোষণা করে যে গ্র্যান্ড প্রিন্স এখন থেকে ক্রাউন প্রিন্স হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে। ঠিক এই সময় গত রাতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গত রাতে প্রিন্স যখন তার বড় ভাইয়ের ঘরে গিয়ে কাঁদছিল আর নিজেকে কাপুরুষ ভাবছিল, তখনই সে মনে মনে এক শক্ত প্রতিজ্ঞা করে। সে বলেছিল যে হ্যাঁ ভাইয়া, আমি এই মুহূর্তে হয়তো ভেঙে পড়েছি, কিন্তু ভবিষ্যতের জন্য আমি তোমার মতো কাপুরুষ হয়ে থাকবো না। আমি অবশ্যই এই রাজত্ব আর শাসনের ভার নিজের হাতে নেব আর প্রজাদের জন্য সুশাসন নিশ্চিত করব। বড় ভাই আগে একটি উইলে লিখে গিয়েছিল যে তার পরে এই সিংহাসনের উত্তরাধিকারী হবে তার ছোট ভাই গ্র্যান্ড প্রিন্স। সেই উইলটি সবার সামনে আনার এখনই উপযুক্ত সময় ছিল। এরপর প্রিন্স সরাসরি রাজার সাথে দেখা করতে যায়। রক্ষীরা তাকে বাধা দিয়ে বলে যে রাজা এখন ঘুমাচ্ছে, কিন্তু প্রিন্স নাছোড় বান্দা। সে বলে এখনই তার আসা জরুরি। রাজার কানে খবর পৌঁছাতেই সেই ছোট্ট শিশুটি বলে ওঠে, কাকাকে ভেতরে আসতে দাও। প্রিন্স ভেতরে গিয়ে রাজার সামনে হাঁটু গেড়ে বসে বলে, ম্যাজিস্ট্রি আমাকে ক্ষমা করবেন, এখন থেকে আপনার এই গুরু দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিতে চাই। আপনি কি আপনার এই সিংহাসন আমার জন্য ছেড়ে দেবেন? আপনার এই সিংহাসন আমার খুব প্রয়োজন। প্রিন্স যখন এই কথাটি বলে তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় প্রিন্স আর সেই ছোট্ট রাজা একটা ঘরে বসে খেলছিল। পাশের ঘরে রাজা আর রানী কথা বলছে। ঠিক সেই সময় তাদের মধ্যে একটা ঝামেলা বা ঝগড়া বাঁধে। এরপরে রাজা একটি চিঠি লিখে। সেই চিঠির একটি কপি সে আগেই গ্র্যান্ড প্রিন্সকে দিয়ে রেখেছিল। এমনকি ম্যাজিস্ট্রি অর্থাৎ সেই ছোট রাজাকেও ছোটবেলায় সে বুঝিয়ে বলেছিল যে সময় এলে তাকে তার এই সিংহাসন তার কাকার জন্য ছেড়ে দিতে হবে। আসলে রাজা যখন দ্বিতীয় চিঠিটি লিখেছিল তখন মাদার কুইন সেটা পুড়িয়ে ফেলেছিল, কিন্তু এখন সে আসল চিঠির বিষয়বস্তু সবার সামনে পড়ে শোনানো হয়। এই অবস্থা দেখে সংবন মরিয়া হয়ে রাজার সাথে দেখা করতে চায়, কিন্তু প্রিন্স সাফ জানিয়ে দেয় যে আপনার সেখানে যাওয়ার আর কোনো অনুমতি নেই। এরপর আর কারো কিছু বলার থাকে না, কারণ প্রিন্স ততক্ষণে শপথ গ্রহণ করে ফেলেছে এখন থেকে সেই এই দেশের রাজা। প্রিন্স যখন রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়, হিজু পেছন থেকে দৌড়ে এসে তার হাত ধরে ফেলে। সে বলে, 1 মিনিট আমার কথা শোনো। তুমি যে এমন একটা সিদ্ধান্ত নেবে সেটা আমি জানতাম না। আসলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। হিজু তার ভালোর জন্য ডিভোর্স চেয়েছিল, কিন্তু মুখ ফুটে বলার সময় বলেছিল যে প্রিন্সের কারণে তার দুর্নাম হচ্ছে। প্রিন্স তাকে সেই কথাটি মনে করিয়ে দিয়ে বলে, তুমি তো বলেছিলে যে আমার কারণে তোমার সম্মান নষ্ট হচ্ছে, তাই তুমি আমার কাছ থেকে ডিভোর্স নিতে চাও। তাই এখন আর ডিভোর্সের কি দরকার? এখন তো আমি এই দেশের রাজা। এরপর থেকে তোমার মান সম্মান বা খ্যাতি কোনো কিছুই আর নষ্ট হবে না, ঠিক আছে? এই বলে প্রিন্স কড়া চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। হিজু তার এই ব্যবহার দেখে একদম ভেঙে পড়ে।
সিনটি এখানেই কাট হয় আর পরের সিনে কুইন মাদারকে দেখানো হয়। মাদার কুইন যখন এই খবরটা জানতে পারে তখন সে একেবারে যেন আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, হায় হায়, এসব আমি কি শুনছি? ও হঠাৎ করে মহারাজা হয়ে গেল কিভাবে? তখন তাকে জানানো হয় যে এটা আসলে আগে থেকে একটা প্ল্যান করা ছিল। তার ভাই মারা যাওয়ার আগে একটি চিঠি লিখে তার ছোট ভাইয়ের কাছে দিয়ে গিয়েছিল আর অন্য একটি চিঠি দিয়েছিল মাদার কুইনের কাছে, যেটি মাদার কুইন পুড়িয়ে দিয়েছিল। কিন্তু অন্য চিঠির কথা মাদার কুইন জানতো না। সেই চিঠির কপিটি এখন কাজে লাগানো হয়েছে। ম্যাজিস্ট্রি অর্থাৎ সেই শিশু রাজার কাছে অনুমতি চাওয়া হলে সেও সানন্দে তার কথায় রাজি হয়ে যায়। এভাবে সে এখন মহারাজা হতে চলেছে। তবে এখানে একটা আইন আছে, প্রিন্স আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেওয়ার আগে ম্যাজিস্ট্রি যদি 3 বার বলে যে সে প্রিন্সকে মহারাজা হিসেবে চায় না, তবে তার অভিষেক আটকে যেতে পারে। মাদার কুইন ভাবে, হ্যাঁ, এই আইনের কথা তো আমিও জানি। এই ভেবে সে তখনই তার সন্তানের সাথে দেখা করতে ছোটে। কিন্তু সেই শিশু রাজা খুব চালাক ছিল। সে বুঝতে পেরেছিল যে তার মা এসে তাকে দিয়ে জোর করে তার মত পরিবর্তন করানোর জন্য চেষ্টা করবে। তাই সে আগে ভাগেই ঘরের দরজা ভেতর থেকে টেবিল চেয়ার দিয়ে আটকে দেয়, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। বাইরে পাহারাদারদের সে কড়া নির্দেশ দিয়ে দেয় যে খবরদার কাউকে ভেতরে আসতে দেবে না। তার মা অর্থাৎ মাদার কুইন এসে যখন ভেতরে ঢোকার জেদ ধরে, তখন রক্ষীরা ভয়ে ভয়ে বলে, মহারানী, আমাদেরকে মাফ করবেন, বর্তমান রাজার আদেশ কাউকে যেন ভেতরে ঢুকতে দেয়া না হয়। মাদার কুইন তখন চিৎকার করে বলে, আমি তার মা, তোরা কি পাগল হয়েছিস? আমাকেই তোরা বাধা দিচ্ছিস? তোদের এত বড় সাহস! সে যখন রাগে ফেটে পড়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ঠিক তখনই প্রধানমন্ত্রী সেখানে এসে তাকে বাধা দেয় আর তাকে আলাদা করে এক জায়গায় নিয়ে গিয়ে বসায়। প্রধানমন্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি তো এখনো মহারানী হিসেবে আছো, তাহলে এত ভয় কিসের তোমার? প্রধানমন্ত্রী তখন মাদার কুইনকে পাল্টা প্রশ্ন করে, তুমি যা যা করেছ, বিশেষ করে বিষ খাওয়ানোর সেই ঘটনা, সব অভিযোগ কিন্তু এখনো তোমার উপর আছে। এসব জানার পরেও যদি তুমি বারবার তাদের ঘাটাতে যাও, তবে সব সত্য কিন্তু ফাঁস হয়ে যাবে। মাদার কুইন রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? প্রধানমন্ত্রী সোজাসুজি উত্তর দেয়, হ্যাঁ, আমি তোমাকে ব্ল্যাকমেইলই করছি। তুমি আর সংবন মিলে যে পরিমাণ অত্যাচার চালিয়েছ তা কি তোমরা ভুলে গেছো? সবাই শেষ হয়ে যাক, তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না। তোমাদের শুধু রাজত্ব আর ওই পদটাই চাই, কিন্তু তোমরা ঠিকমতো শাসন করতে জানো না। এমনকি এখন তুমি নিজের সন্তানকে ভয় দেখাতেও দ্বিধা করছো না। সংবন ওইটুকু বাচ্চার উপর এত টর্চার করেছে, অথচ তুমি চোখ বুজে সব সহ্য করে নিয়েছ। ও যে দেশের রাজা, সেই সম্মানটুকু দেওয়ার কথাও তোমাদের মনে ছিল না। প্রধানমন্ত্রীর এসব প্রশ্নে মাদার কুইন একেবারে নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। প্রধানমন্ত্রী আরো এক ধাপ এগিয়ে বলে, শোনো, হিজো ডিভোর্সের আবেদন করেছে ঠিকই, কিন্তু প্রিন্স একবার তার নাকচ করে দিয়েছে, আর দুবার যদি সে মানা করে দেয় তবে তাদের ডিভোর্স কোনোভাবেই হবে না। তাই তুমি যদি মাঝখানে ঢুকে কোনো ঝামেলা করার চেষ্টা করো, তবে এই বিষ খাওয়ানোর মামলাটা আবার চালু হবে। এটা কিন্তু মাথায় রেখো। এই কড়া সতর্কবার্তা দিয়ে সে সেখান থেকে চলে যায়। সিন এখান থেকে চেঞ্জ হয়। দেখা যায় যে হিজু একা বসে প্রিন্স এসে কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছিল। প্রিন্স তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমাকে বিশ্বাস করনি? আমি যে তোমাকে রক্ষা করব, সেই ভরসা কি তোমার আমার উপর ছিল না? হিজু যখন এসব ভাবছিল, তখন দুহি সেখানে আসে। হিজু ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, ও কোথায় গিয়েছে? দুহি জানায় যে প্রিন্স গাড়ি নিয়ে একা বাইরে বেরিয়ে গেছে। হিজু তখন চিন্তায় পড়ে যায়, এই সময় বাইরে যাওয়া তো বিপজ্জনক। আমাকে কিছু না বলে সে কেন চলে গেছে? আমি কি এমন ভুল করেছি? রাজ পরিবারের তো একটা নিয়ম কানুন আছে, তাই না? আমার তো অন্তত একবার বলে যাওয়া উচিত ছিল। হিজু দুশ্চিন্তায় পাগল হয়ে এইভাবেই বিলাপ করতে থাকে। অন্যদিকে দেখা যায় প্রিন্সকে, সে ভীষণ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে আর ভাবছে কেন তার জীবনে বারবার এমন সব ঘটনা ঘটছে। তার মনে হয়েছিল অন্তত হিজু তার প্রতি সৎ ছিল, কিন্তু সেও যখন ডিভোর্সের কথা তোলে, সেই কষ্টটা প্রিন্স কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হিজু বারবার ফোন করলেও সে তার ফোন ধরে না। এরপর দুই হিজুর কাছে এসে বলে, তুমি তার কাছে ডিভোর্স চেয়েছো কেন? জানি না ও ঠিক কি কষ্টে বাইরে বেরিয়ে গেছে। আমি বরং চুইকে নিয়ে ওকে খুঁজতে বের হই। তুমি আবার ওকে খুঁজতে গিয়ে আবার নিজেই হারিয়ে যেও না, তাহলে তোমাদের দুজনকে আবার খুঁজতে হবে। তুমি চুপচাপ ভেতরে থাকো। এই বলে দুই বেরিয়ে যায়। দুই চলে যাওয়ার পর হিজু প্রিন্সের কথা ভেবে ডুকরে কাঁদতে শুরু করে। প্রতিবার যখন সে মানসিকভাবে ভেঙে পড়তো, প্রিন্স তাকে সান্ত্বনা দিত। প্রিন্স তাকে প্রায় বলতো, তুমি কি আমায় বিশ্বাস করো? টাকার চেয়েও ভালোবাসা আর মায়া অনেক বড় জিনিস। অথচ হিজু তার ভালোর কথা ভেবেই তার কাছে ডিভোর্স চেয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। গ্র্যান্ড প্রিন্স এখন মহারাজা। এই নতুন পরিচয়ের সামনে হিজু সেই পূর্ণ জেদ কি আর টিকবে? এদিকে প্রিন্সের বুকেও পাথরের মতো কষ্ট জমে আছে। সে গাড়ি নিয়ে একটা নির্জন জায়গায় থামে আর হিজুর কথা ভেবে ভীষণ বিষণ্ণ হয়ে পড়ে। ঠিক সেই সময় দুই যখন প্রিন্সকে খোঁজার জন্য হন্তদন্ত হয়ে যাচ্ছিল, তখন চুই তার সাথে দেখা করে। চুই জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ?
দুই উত্তর দেয়, গ্র্যান্ড প্রিন্স অনেকক্ষণ ধরে রাজপ্রাসাদে নেই, আমি তাকেই খুঁজতে যাচ্ছি। চুই তখন ফোন করে প্রিন্সকে ফোন দেওয়ার চেষ্টা করতে চাইলে দুই বলে, আরে ওকে ফোন করার দরকার নেই, আমি জানি ও কোথায় আছে। দুইয়ের কথা শুনে চুই অবাক হয়ে যায়, মানে তুমি আগে থেকেই জানো যে ও কোথায় থাকতে পারে? তাহলে এতক্ষণ খোঁজানাকট করে বাইরে এলে কেন? আসলে ব্যাপারটা কি? তখন দুইয়ের একটা কথা মনে পড়ে যায়। আসলে প্রিন্স বাইরে যাওয়ার আগে দুইকে সব বলে গিয়েছিল। সে তাকে বলেছিল যেন তার বাইরে যাওয়ার কথা কেউ না জানে। দুই ঠিক জানতো যে সে এখন কোথায় আছে, তাই সে চুইকে নিয়ে নদীর ধারে গিয়ে বিয়ার খেতে বসে। চুই তখন দুইকে জিজ্ঞেস করে, তোমার এখানে কোনটা সবচেয়ে বেশি পছন্দ, এই বিয়ার নাকি বয়ে চলা নদী নাকি আমি? চুইয়ের মুখে এমন কথা শুনে দুই একদম থতমত খেয়ে যায়। সে তাকে কি উত্তর দেবে যেন বুঝতেই পারছিল না। সে শুধু চুইয়ের দিকে তাকিয়ে থাকে। সে চিন্তাই করতে পারেনি যে চুই তাকে এইভাবে প্রপোজ করবে। উত্তেজনায় তার কথা আটকে যাচ্ছিল। সে শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অন্যদিকে হিজু অস্থির হয়ে একা হাঁটছিল আর প্রিন্সকে মেসেজ পাঠায় যে তুমি কোথায়, কিছু খেয়েছো? এভাবে আমাকে একা ফেলে যাও তোমার ঠিক হয়নি। তোমার যত রাগই থাকুক না কেন, আমাকে এভাবে ফেলে গেলে আমি সইব কি করে? তার পেছনে পেছনে লেডি চুই আর পরিচারিকাও আসছিল। হিজু মনে মনে ভাবে, ওকে নিরাপদে আছে, ওর লোকেশন কিভাবে খুঁজে পাবো? আর ওই দুইও খুঁজতে গেছে, ওর কাছ থেকেও তো কোনো খবর আসছে না। ওকে আদৌ খুঁজছে নাকি অন্য কিছু করছে? এসব 7-5 ভাবতে ভাবতে সে যখন আপন মনে কথা বলতে বলতে হাঁটছিল, তখন পেছন থেকে একজন পরিচারিকা খুব বিনয়ের সাথে তাকে ডাক দেয় আর বলে, মাই লেডি। তার কথা শুনে হিজু ফিরে তাকালে সে বলে, আমার একটা দিনের কথা খুব মনে পড়ছে। যেদিন রাজপুত্র এই কম্পাউন্ডের দেয়াল টপকে উপাসে গিয়েছিল, সেদিন আপনি সেখানে ছিলেন। সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আপনারা দুজনে একে অপরকে কিস করেছিলেন। সেই গল্প তো সারা শহরে ছড়িয়ে পড়েছিল। আপনাদের মধ্যে যে গভীর ভালোবাসা আছে, তাতেই আমার বিশ্বাস যে আপনারা একে অপরকে সব বিপদ থেকে আগলে রাখবেন। কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় হলো, কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদের সব দরজা বন্ধ হয়ে যাবে। পরিচারিকার কথা শুনে হিজু চমকে ওঠে। তাই তো, দরজা তো এখনই বন্ধ হয়ে যাবে। সে দ্রুত ভাবতে থাকে, যদি কেউ তার খোঁজ করে তবে তারা কি জবাব দেবে? পরিচারিকা তাকে আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। হিজু তখন আবেগে মিস চুইকে জড়িয়ে ধরে আর সব বাধা পেরিয়ে দৌড়ে গিয়ে নিজের গাড়িটা নেয়। প্রিন্স কোথায় থাকতে পারে সেটা বোধহয় সে আগে থেকে অনুমান করতে পেরেছিল। গাড়ি নিয়ে বের হওয়া ঠিক আগেই সে ভাবে যে একবার প্রিন্সের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখা যাক। সে মেসেজ পাঠায় যে আমার শরীরটা খুব খারাপ লাগছে। ওপাশ থেকে কি রিপ্লাই আসে তা পরিষ্কার বোঝা যায় না। তবে হিজু একগাল হেসে জ্বরের ভয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে। প্রিন্স তখন তার প্রাইভেট রেসিডেন্সে ছিল। হিজুকে সেখানে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তো বলেছিলাম আগামীকাল রাজপ্রাসাদে ফিরবো, এর মধ্যে এত তাড়াহুড়ো করে এখানে কেন এসেছ? হিজু উত্তরে বলে, না, আমার এখনই তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। কেন, আমি কি এখানে আসতে পারি না? এই বলে সে প্রিন্সের চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। প্রিন্সও অপলক তার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে হিজু বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। এরপর সে দৌড়ে গিয়ে প্রিন্সকে জড়িয়ে ধরে আর গভীর আবেগে তাকে কিস করে। কিন্তু প্রিন্স তাকে পাল্টা কিস না দিয়ে এক দৃষ্টে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। হিজু তখন জিজ্ঞেস করে, তোমার কি এটা চাই না? তখন প্রিন্স উত্তর দেয়, হ্যাঁ আমার চাই। এই বলে সেও হিজুকে জড়িয়ে ধরে আর তাকে পাল্টা কিস করে। আর প্রথমবারের মতো তারা খুব আনন্দের সাথে তাদের প্রকৃত দাম্পত্য জীবন শুরু করে। সিনটি এখানেই কাট হয় আর সিন চলে যায় পরদিন সকালে। হিজু ঘুম থেকে উঠে দেখে যে পাশের রয়্যাল হাইনেস নেই। সে একা উঠে তাকে খুঁজতে থাকে। তখন প্রিন্স খুব শান্তভাবে ঘরে ঢুকে জিজ্ঞেস করে, জেগে গেছ? হিজু জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিন্সকে কিছুটা বিচলিত দেখে হিজু আবার জিজ্ঞেস করে, তুমি কি কোনো আজেবাজে স্বপ্ন দেখেছো নাকি? প্রিন্স বলে, তেমন কিছু না, আসলে রাজপ্রাসাদ থেকে ফোন এসেছিল। হিজু জানতে চায়, এখনই কেন যেতে হবে? প্রিন্স উত্তর দেয়, আমাকে 3 বার রিফিউজ করতে হবে। আমি যদি প্রত্যাখ্যান না করি তবে আমি রাজার পদ পাবো না। হিজু অবাক হয়ে বলে, কিন্তু তুমি কেন প্রত্যাখ্যান করতে চাইছো? প্রিন্স তখন বুঝিয়ে বলে, আসলে আমার বড় ভাই আমার জন্য ওই পদটা ছেড়ে দিয়ে গিয়েছিল। আমি রাজসভার সামনে সেটা পেশও করেছি, কিন্তু আমার মনে এখন এই ভয় হচ্ছে যে আমি রাজা হলে ছোট রাজার প্রাণের কোনো ঝুঁকি তৈরি হবে কিনা। আমি আসলে ছোট রাজাকে বাঁচাতে চাই। এই কথার সাথে সাথে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন ছোট রাজা আর গ্র্যান্ড প্রিন্স একসাথে বসে খেলছিল, তখন রানী রেগে গিয়ে চিৎকার করে বলছিল যে, কি তুমি তোমার ভাইকে এই সিংহাসন দিয়ে দিতে চাও? এটা কখনো হতে পারে না। তাদের এই ঝগড়া শুনে ছোট রাজা ভীষণ ভয় পেয়ে ডুকরে কাঁদতে শুরু করে। প্রিন্স তখন তাকে পরম মমতায় জড়িয়ে ধরে। এরপর প্রিন্সের বড় ভাই প্রিন্সের জন্য একটি বক্স উপহার হিসেবে পাঠায়, যা লেডি চুই নিয়ে আসে। প্রিন্স জিজ্ঞেস করে, এটা কি? লেডি চুই বলে,
আপনার বড় ভাই আপনার জন্য একটা পোশাক উপহার পাঠিয়েছে। লেডি জুই বক্সটি খুলতেই দেখা যায় তার ভেতরে ক্রাউন প্রিন্সের রাজকীয় পোশাক রাখা। তা দেখে লেডি জুই চরম বিস্ময়ের মুখে হাত দেয়। প্রিন্স তো অবাক হয়ে যায় আর ভাবে তার ভাই কেন তাকে নিজের পোশাক দিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রিন্সের সেক্রেটারি দৌড়ে এসে খবর দেয় যে এক ভয়াবহ বিপদ ঘটেছে, রাজার প্রাসাদে আগুন লেগেছে। প্রিন্স সেখানে পৌঁছানোর আগেই রাজার মৃত্যু হয়ে যায়। আসলে সেই সময়ের মধ্যেই তার বড় ভাই একটি আসল চিঠি লিখে গিয়েছিল যা রাজার আদেশ হিসেবে গণ্য হতো। গ্র্যান্ড প্রিন্সকে রাজা বানানোই ছিল রাজার চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু রাজা যখন সেই সিদ্ধান্ত নিচ্ছিল তখনই তাকে মেরে ফেলা হয় আর প্রমাণ লোপাট করতে প্রাসাদে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজা সেই মুহূর্তে আরেকটি চিঠি লিখছিল। আসলে বিষ পান করার পর সে নিজেকে একজন কাপুরুষ বলে মনে করছিল। তার মনে হয়েছিল যে সে আর কোনোদিনও একজন ভালো রাজা হতে পারবে না। এমনকি তার নিজের স্ত্রীও তাকে সম্মান করত না বা বিশ্বাসও করত না। সেই চরম হতাশা থেকেই সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। প্রিন্স এসব কথা হিজুকে বলতে বলতে ফ্ল্যাশব্যাকে হারিয়ে যায় আর বলে যে শুরু থেকে আজ পর্যন্ত এই রাজপদের প্রতি আমার কোনো মোহ নেই, কিন্তু আমি শুধু আমার ছোট রাজাকে বাঁচাতে চাই, আর সেই কারণেই আমি এখনো বেঁচে আছি। ওই রাজপদের লোভে ওরা হয়তো ছোট রাজাকে মেরে ফেলতে পারে। প্রিন্সের মনে এখন অনেক দ্বন্দ্ব। সে হিজুকে বলে, আমার রাজা হওয়াটা বড় কথা নয়, কিন্তু জীবনের নিরাপত্তা তো বড় বিষয়। ওরা নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। প্রিন্স যখন এভাবে কেঁদে ফেলে তখন হিজু তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমার পাশে সব সময় আছি। ছোট রাজা রক্ষা করার দায়িত্ব এখন আমারও। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে দেখা যায় যে তারা যখন রাজসভার দিকে রওনা হয় তখন বাইরে তীব্র প্রোটেস্ট চলছিল। প্রতিবাদকারীরা চিৎকার করছিল যে প্রিন্স আর হিজু দুজনেই প্রতারক আর জালিয়াতি করে তারাই রাজকীয় পদ দখল করেছে। তারা দাবি তুলছিল যে এখনই যেন তাদের পদ কেড়ে নেওয়া হয়, কিন্তু তারা সেসব প্রতিবাদ কানে না তুলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় জুই এসে জানায় যে মাদার কুইন গ্র্যান্ড প্রিন্সের সাথে দেখা করতে চেয়েছে। পরের সিনে প্রিন্স মাদার কুইনের সাথে দেখা করতে যায়। মাদার কুইন তাকে সোজাসুজি জিজ্ঞেস করে, তোমার কি সত্যি মহারাজা হওয়ার শখ জেগেছে, নাকি এটা তোমার জেদ? ছোট রাজা পূর্ণবয়স্ক হতে আর মাত্র 8 বছর বাকি। তুমি কি সেই সময়টুকু সহ্য করতে পারছো না, আর এর জন্য আগে ভাগে রাজা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? মাদার কুইন তাকে আরো খোঁচাতে থাকে। সে বলে যে ছোট রাজা তো এখন কিছুই চিন্তা করতে পারে না, সে কোনো সিদ্ধান্তও নিতে পারে না। তার কাছে গিয়ে তুমি নিজেই রাজা হওয়ার প্রস্তাব দিয়েছ, নিজের স্বার্থের জন্য তুমি তাকে ব্যবহার করছো। প্রিন্স তখন গর্জে ওঠে আর চিৎকার করে বলে, যথেষ্ট হয়েছে। এটাই কি আপনাদের মূল সমস্যা? আমি মহারাজা হতে পারবো না, এটাই কি আপনারা মেনে নিতে পারছেন না? আমাদের ম্যাজিস্ট্রেট নিজস্ব কোনো ইচ্ছা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ঠিকই, কিন্তু আপনারা তাকে একটি পুতুলের মতো ব্যবহার করে নিজেদের ইচ্ছে মতো ভুলভাবে রাজ্য চালিয়ে আসছেন। আমি এই দেশের মানুষকে আর এই রাজ্যকে সে ভুল শাসন থেকে বাঁচাতে চাই। মহারানী আবারও চিৎকার করে ওঠে আর বলে, তার মানে তুমিও তাকে নিজের হাতের পুতুল হিসেবে ব্যবহার করছো? প্রিন্স তখন সোজাসুজি উত্তর দেয় যে হ্যাঁ, আমি তাকে রক্ষা করার জন্য প্রয়োজনে ঢাল হয়ে দাঁড়াবো। আমার কাছে সেই ওয়েলটি আছে। ম্যাজেস্টিকে সব বিপদ থেকে বাঁচানোর জন্য আমি তার সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারি। প্রিন্সের মুখে এই কথা শুনে মাদার কুইন রাগে চিৎকার করতে থাকে। প্রিন্স তখন আরো কঠোর গলায় বলে, মাদার কুইন, ম্যাজিস্ট্রির বাবা মায়ের প্রতি আমার মনে যে সম্মান আছে শুধুমাত্র সেই কারণেই আমি আপনার পাপের বদলা না নিয়ে চুপ করে আছি। নাহলে আপনি যে পরিমাণ অপরাধ করেছেন তার জন্য আপনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার সব অধিকার আমার আছে। এই বলে সে যখন ঘুরে চলে যেতে থাকে তখন মাদার কুইন ভেঙে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। সে বলতে থাকে, তোর কেন এখনই মহারাজা হওয়ার দরকার পড়লো? কেন এমনটা করলি? প্রিন্স কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মহারানী তখন বিলাপ করতে করতে বলে, আমি এই পদের জন্য কত ত্যাগ স্বীকার করেছি। সে তো এখনো নিজের বুদ্ধিতে কিছুই চিন্তা করতে পারে না, কোনো সিদ্ধান্তও নিতে পারে না। তুমি কি ওর কাছে গিয়ে নিজেই বলেছিলে যে আমি মহারাজা হতে চাই? নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি কি ওই বাচ্চাটিকে ব্যবহার করেছো? মহারানীর এই প্রশ্নের জবাবে প্রিন্স বলে, যথেষ্ট হয়েছে। আগে বুঝিনি, কিন্তু এখন সব পরিষ্কার বুঝতে পারছি কেন গ্র্যান্ড প্রিন্স নিজেকে একজন কাপুরুষ মনে করত। মাদার কুইন যখনই বাইরে যেতে চাইতো গ্র্যান্ড প্রিন্স তাকে বলতো, আমি আপনার জন্য আছি, আমি আপনাকে বাইরে নিয়ে যাব। এটা সে বলতো স্রেফ সম্মানের খাতিরে, কিন্তু মাদার কুইন সেটাকে ভুলভাবে নিত। সে তার স্বামীকে বিন্দু মাত্র সম্মান করতো না। সবকিছু বুঝতে পেরে ক্রাউন প্রিন্স এই জীবন আর রাজপথ সবকিছুর মায়া ত্যাগ করেছিল। সে সবকিছু গ্র্যান্ড প্রিন্সের নামে লিখে দিয়ে মৃত্যুবরণ করে। এতে গ্র্যান্ড প্রিন্সের কোনো দোষই ছিল না, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত মাদার কুইন অজস্র ভুল করে গেছে। এ ব্যাপারে আর বলার কিছু নেই। সিনটি এখানেই কাট হয়। পরদিন সংবক মাদার কুইনকে ফোন করে। সে বলে, ও তো ক্ষমতা দখল করতে চলেছে আর তুমি চুপচাপ বসে আছো। মাদার কুইন উত্তর দেয়, আমার আর কিছুর করার নেই। সংবন বলে, না না, আমি আসছি তোমার সাথে দেখা করতে। মাদার কুইন বাধা দিয়ে বলে, না, আপনি আসতে পারবেন না, কারণ গ্র্যান্ড প্রিন্স আদেশ জারি করেছে যে আগামী 3 দিন আমার সাথে কেউ দেখা করতে পারবে না। সে জানিয়ে দেয় যে এখন চুপচাপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই।
ঠিক সেই সময় সংবনের কাছে খবর আসে যে তার সাথে দেখা করতে একজন অতিথি এসেছে। সে অতিথি হলো খোদ প্রধানমন্ত্রী। পরদিন দেখা যায় নতুন মহারাজাকে খুব সুন্দরভাবে গ্রাউন্ড প্রিন্সের রাজকীয় পোশাক পরানো হচ্ছে। সেই সিন দেখে জুঁয়ের চোখে পানি চলে আসে। সে মনে মনে ভাবে, আজ এই দৃশ্য দেখার জন্য মহারাজা আর তার বাবা বেঁচে নেই। মহারানী বেঁচে থাকলো কতই না খুশি হতো। সবাই বলা বলি করছিল যে তাকে খুব মানিয়েছে। এমন সময় দুই সেখানে এসে খবর দেয় যে সবাই রাজসভায় জড়ো হয়েছে, সময় হয়ে গেছে, আপনাকে শীঘ্রই এখান থেকে রওনা হতে হবে। দুহির এই কথার পর হিজু প্রিন্সকে সাহস দিয়ে বলে, আমি তোমার সাথেই আছি, একদম ভয় পেও না, সব ভালোভাবেই শেষ হবে। এই বলে সে প্রিন্সকে বিদায় জানায়। প্রিন্স রাজসভার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে মাদার কুইন তৈরি হয়ে গম্ভীর হয়ে বসে আছে। ঠিক তখনই ছোট্ট রাজা সেখানে আসে। মাদার কুইন মুখ ঘুরিয়ে রুক্ষ স্বরে জিজ্ঞেস করে, কেন এসেছো তুমি আমার কাছে? ছোট রাজা বলে, মা, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। মাদার কুইন তখন চিৎকার করে বলে, তুমি যদি এই রাজপদ আবার ফিরে নেওয়ার কথা বলতে আসো তবে আমার সাথে কথা বলো, নয়তো আমার সামনে তুমি আর কখনো এসো না। তার মায়ের এই আচরণে ছোট রাজা ঢুকরে কেঁদে ওঠে। সে কাঁদতে কাঁদতে বলে, মা, আমি এই পথ নিতে চাই না, এই সিংহাসন আমার জন্য নয়। মাদার কুইন তখন গর্জে উঠে বলে, এসবের তুমি কি বুঝো? এটা তোমার বাবার শেষ ইচ্ছে ছিল। তখন ছোট রাজা বলে, বাবা মারা যাওয়ার দিন শেষবার কি বলেছিল তা কি আমি জানি না? ঠিক সেই সময় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার বাবার মৃত্যুর পর ছোট রাজাকে রাজা বানানোর তোড়জোড় শুরু হয়। তাকে যখন রাজকীয় পোশাক পরানো হচ্ছিল তখন ছোট রাজা বারবার মানা করছিল। সে বলছিল যে আমি এটা পরবো না, এটা আমার জন্য নয়। কিন্তু মাদার কুইন তাকে জোর করে বুঝিয়েছিল যে এটাই তার বাবার শেষ ইচ্ছে। সিন প্রেজেন্টে ফিরে আসে। ছোট রাজা তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, মা, আমি সব জানি। বাবার ইচ্ছে কোনোদিনও আমাকে রাজা বানানো ছিল না। বাবার ইচ্ছে ছিল কাকাই যেন রাজা হয়। তার ছেলের মুখের এই চরম সত্য শুনে মাদার কুইন তীব্র অপরাধ বোধে বকতে থাকে। সে তখন কেঁদে ওঠে। ছোট কুইন তখন দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, তুমি কেঁদো না, আমি তোমাদের সবাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। পরের সিনে দেখা যায় প্রধানমন্ত্রী তার গাড়িতে খুব শান্ত হয়ে বসে থাকে। তার পিয়ে এসে মনে করিয়ে দেয় যে কাউন্সিলের সবাই যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু জঙ্গুক নির্লিপ্ত ভাবে উত্তর দেয়, এখনো অনেক সময় বাকি। সে গাড়িতে বসেই বাইরে সব পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছিল। ঠিক সেই সময় দেখা যায় জঙ্গুক পর্দার আড়ালে থেকে কত চাল ছেলেছে। সে মাদার কুইনের সাথে দেখা করে, তার ভাইয়ের সাথে কথা বলেছে, এমনকি প্রিন্সের সাথেও দেখা করেছে। আসলে প্রধানমন্ত্রী সহ কেউই চাইছিল না যে প্রিন্স এখনই মহারাজা হোক। মাদার কুইন এই পুরো বিষয়টা গভীরভাবে চিন্তা করে। সে হঠাৎ ফোন বের করে গ্র্যান্ড প্রিন্সকে কল দেয়, কিন্তু প্রিন্স তার ফোন ধরে না। তবে প্রিন্স একটি মেসেজ পায় যে কেউ তার সাথে দেখা করতে চায়। প্রিন্স তখন দুহির কাছে জানতে চায় যে রাজসিংহাসনের কক্ষে যাওয়ার আর কত সময় বাকি আছে। দুই জানায় যে এখনো 30 মিনিট বাকি। প্রিন্স তখন দেখা করার জন্য রওনা দেয়। এদিকে মাদার কুইন খুব শান্ত হয়ে বসে থেকে হঠাৎ তার প্রধান পরিচারিকাকে ডেকে বলে, হিজুকে কি এখানে একটু নিয়ে আসা যাবে? আমি তাকে খুব পছন্দ করি। অন্যদিকে আমাদের হিজুকে দেখানো হয় সে চুইয়ের কাছে মনের কথা খুলে বলছে, আচ্ছা চুই, আমি যদি হঠাৎ করে রানী হয়ে যাই তবে এই দেশের মানুষকে আমায় মেনে নেবে? তারা কি আমায় রানী হিসেবে ভালোবাসবে? চুই কিছুটা রসিকতা আর সত্য মিলিয়ে উত্তর দেয়, রয়্যাল হাইনেস হিসেবে তো সবাইকে আপনাকে মেনে নিতেই হবে। হিজু আবার জেদ ধরে বলে, আরে সত্যি করে বলো না, মানুষকে আমায় রানী হিসেবে গ্রহণ করবে? জয় তখন সোজাসুজি বলে দেয়, সত্যি বলতে কি, শুরুতে তারা আপনাকে মেনে নিতে চাইবে না। মানুষের মনে আপনার প্রতি কিছুটা হিংসে আছে, আর অর্ধেক মানুষের মনে হিংসে, আর বাকি অর্ধেক মানুষের মনে আপনার প্রতি কিছুটা ঘেন্না আছে। কিন্তু আপনি যখন রানী হয়ে যাবেন তখন তাদের এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। জয়ের এই স্পষ্ট কথা শুনে হিজু মনে মনে কিছুটা আঘাত পায়। জয় আরো বলে যে তা সত্ত্বেও আপনাকে এই পথটা গ্রহণ করতেই হবে। জয়ের এই কথার পিঠে হিজু বলে, ব্যথা তো আমার জন্ম থেকেই সঙ্গী রে ভাই। ঠিক সেই সময় হিজুর কাছে একটা ফোন আসে। তার ভাই তাকে কল করেছে। উপাসে দেখা যায় তার ভাইয়ের বউ কত আদরে তাকে খাইয়ে দিচ্ছে। তার ভাই হিজুকে জিজ্ঞেস করে, এই এরপর আমাদের কি করতে হবে? তুই তো কিছুই বলছিস না। বাবাও তো এদিকে হাসপাতালে ভর্তি। আমাদের পরের পদক্ষেপ কি হওয়া উচিত? আমাদের ঠিক কি কি করতে হবে? হিজু তাকে শান্ত থাকতে বলে আর একটু ধৈর্য ধরতে বলে। তার ভাই পাল্টা প্রশ্ন করে, কেন ধৈর্য ধরবো? তুই এখন বাড়িতেই আছিস তো, সেখানেই থাক। আচ্ছা, ওখানে কি কোনো দাঙ্গা হাঙ্গামা বা গন্ডগোল হচ্ছে? কিন্তু একটা কথা বলতো, কিছু একটা বললে তো আমি অন্তত জানতে পারি। তার ভাই যখন এসব জিজ্ঞেস করছিল তখন তার বউ পাশে লেপটি ছিল। হিজু হুট করে ফোনটা কেটে দেয়। তার ভাই তখন বিরক্ত হয়ে বিড়বিড় করে বলতে থাকে, দেখেছো মেয়েটার কত দেমাগ, আমরা তাকে সাহায্য করছি তাও তার স্বভাব বদলালো না। তার বউ জিজ্ঞেস করে, তোমার বোন কি বললো? তার ভাই উত্তর দেয়, ও বোধহয় আসছে। সিনটি এখানেই পাল্টে রাজপ্রাসাদে চলে যায়। এখন একে একে সব মন্ত্রীরা আসতে শুরু করেছে। তাদের মধ্যে মাদার কুইনের ভাইও ছিল। হিজু যখন উল্টো দিক থেকে হেঁটে আসছিল তখন প্রথা অনুযায়ী রানীকে সম্মান জানাতে মাথা নত করে অভিবাদন করতে হয়। হিজু সেই অভিবাদন গ্রহণ করে গটগট করে হেঁটে যাওয়ার সময় সংবনের দিকে কড়া চোখে তাকিয়ে থাকে। সে মাত্র কয়েক পায়ে গিয়েছে। এমন সময় হঠাৎ মনে হয় যে কাউন্সিল হলের ভেতর থেকে একটা বিস্ফোরিত হয়েছে।
কি হলো এই ভেবে সে চমকে পেছন দিকে তাকায়। আর ঠিক তখনই আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাউন্সিল হলে কি অগ্নিকাণ্ড ঘটেছে? এই আতঙ্ক নিয়ে হিজু হন্তদন্ত হয়ে হলের দিকে দৌড়াতে শুরু করে। তার পেছনে চুইও দৌড়ায়। সেখানে গিয়ে তারা দেখে যে চারদিকে হুড়োহুড়ি পড়ে গেছে, ভেতরে আগুন জ্বলছে আর মানুষ প্রাণ ভয়ে বাহিরে বেরিয়ে আসছে। হিজু সেখানে দুইকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে জিজ্ঞেস করে যে এই তুমি এখানে কি করছো? তুমি তো গ্র্যান্ড প্রিন্সের সাথে আসছিলে, এখন গ্র্যান্ড প্রিন্স কোথায়? দুহি দিশেহারা হয়ে উত্তর দেয় উনি তো এই কাউন্সিল হলের ভেতরেই আছে। কাউন্সিল হলে এই ভয়াবহ বিস্ফোরণ আর আগুনের মাঝে গ্র্যান্ড প্রিন্সের কি অবস্থা হয় তা ভেবে দুজনেই চরম আতঙ্কিত হয়ে পড়ে। পুরো রাজপ্রাসাদ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। আর এভাবেই এই এপিসোডটি শেষ হয়। এরপরের অংশটুকু দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো আর পাশে থাকে বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ। কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।